গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সূর্য, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল সূর্য। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছেন আজকে আমি কোথায় যেতে চলেছি। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি গোকুল মহাধাম। আজ 6 নভেম্বর 2024 রবিবার গোকুল মহাধাম পরিদর্শন করতে চলেছি। যমুনা নদীর তীরে গোকুলে শ্রীকৃষ্ণের বাল্যকালের বহু লীলা কাহিনী জড়িয়ে রয়েছে। তো এখন আমরা পার করতে চলেছি যমুনা নদী, এবং সেই যমুনা নদীর ব্রিজ আমাদের খুব কাছে আসতে চলেছে আমাদের সামনে। তো এখন আমরা পার করতে চলেছি যমুনা নদী। তো আমাদের সামনে উপস্থিত হতে চলেছে যমুনা নদী। প্রবেশ করলাম যমুনা নদীর ব্রিজে। এই হচ্ছে যমুনা ব্রিজ। যমুনা ব্রিজ পার করে ডান দিকে আমাদের রাস্তা ঘুরে গেল গোকুল মহাধামের উদ্দেশ্যে। তো আমরা এগিয়ে চললাম গোকুল মহাধামের দিকে। এই হচ্ছে যমুনা নদী, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দেখে নাও যমুনা নদীকে। তো গাইজ, আমি এখন এসে গেছি যমুনা ঘাটের সামনে। গোকুল মহাধামের প্রথম যে দর্শনীয় স্থান সেটি হচ্ছে এই যমুনা ঘাট। এবার তোমাদেরকে দেখাতে চলেছি যমুনা ঘাট এবং যমুনা নদী। এই জায়গা হচ্ছে যমুনা ঘাট এবং তোমরা দেখতে পাচ্ছ যমুনা নদী। এখান থেকে নৌকা বিহার করানো হয়। তো তোমাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছি যমুনা নদী। পলিউশনের কারণে সাদা সাদা ফেনায় ভেসে উঠেছে যমুনার জলে। তবে এই হচ্ছে যমুনা নদী, একদম ক্লোজ তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এই যমুনা ব্রিজ ক্রস করে পার করে চলে এসেছি গোকুলে। এই নদীর ওই পারটা হচ্ছে মথুরা এবং আমি যে পারে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে গোকুল। এই হচ্ছে গোকুল এবং এই হচ্ছে গোকুলের পার, যাকে যমুনা ঘাট বলা হয়। তোমরা দেখতে পাচ্ছ যমুনা ঘাট। এখান থেকে অনেক নৌকা বিহার হয়। মোটর চালিত হাতে টানা নৌকা রয়েছে। দূরে তোমরা দেখতে পাচ্ছ একটি নৌকা এগিয়ে আসছে যমুনা ঘাটের দিকে, এবং নদীর ওই পারে হচ্ছে মথুরা এবং এই হচ্ছে যমুনা ব্রিজ। এবং যে ব্রিজ পার করে আমরা এলাম গোকুলে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যমুনা ঘাট এবং যমুনা নদী। তো এর পরবর্তী আমি যাচ্ছি গোকুলের বিভিন্ন দর্শনীয় মন্দিরগুলোতে, তারপর আমি যাব রেমন রেতিতে। আমার পরবর্তী গন্তব্য হচ্ছে যশোদা ঘাট এবং গোপীঘাট, যেটা আমরা এই মোটর চালিত নৌকার মাধ্যমে ঘুরতে চলেছি। তো এখানে এক একজনের ক্ষেত্রে না হয় দুটো ঘাট, গোপীঘাট এবং যশোদা ঘাট ঘুরাবে। 15 মিনিট টাইম লাগবে ঘুরতে। তাতে এক একজনের নেয় হচ্ছে 100 টাকা করে। যশোদা ঘাট এবং গোপীঘাট ঘুরে আমরা নেমে যাব হচ্ছে নন্দবাবা মন্দিরের সামনে। এই যে হাতে টানা নৌকা দেখছো, এই নৌকা করে আমরা যেতে চলেছি ঠাকুরানী ঘাট এবং গোপীঘাটের উদ্দেশ্যে। তো গাইস, আমরা নৌকা বিহার করতে চলেছি যমুনা নদীর ওপরে। এই যমুনা নদীর নৌকা বিহারের মধ্যে দিয়ে আমি দর্শন করতে চলেছি আজকে ঠাকুরানী ঘাট এবং গোপীঘাট, এবং তারপর আমি নন্দবাবা মন্দিরের সামনে নেমে যাব এবং সেখান থেকে আমি যাব নন্দ বাবার মন্দিরে এবং মন্দিরের যাবতীয় তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরব। তো তোমরা এখন দেখতে পাচ্ছ ঠাকুরানী ঘাট। এই যে মহল তোমরা দেখতে পাচ্ছ তা নন্দ মহল নামে পরিচিত। আমরা নন্দ মহল নৌকা বিহারের পর দর্শন করব। এই হচ্ছে যশোদা ঘাট বা গোপী ঘাট। মা যশোদা এই ঘাটে ভগবান শ্রীকৃষ্ণকে স্নান করাতো এবং মা যশোদা এবং গোপীরা এই ঘাটে স্নান করত, তাই এই ঘাটের নাম যশোদা ঘাট বা গোপী ঘাট।
আমরা এখন ঠাকুরানী ঘাটের কাছে আসতে চলেছি। ঠাকুরানী ঘাট থেকে এগিয়ে গেলে আমরা পেয়ে যাব নন্দমহল, যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে পিতা বাসুদেব যমুনা নদী পার করে নন্দ মহারাজের কাছে রেখে গিয়েছিল। এখন আমি এসে গেছি ঠাকুরানী ঘাটে। এই হচ্ছে ঠাকুরানী ঘাট। এই ঠাকুরানী ঘাটের পথ দিয়ে আমরা পৌঁছে যাব নন্দমহলের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে যমুনা নদী, একদম ক্লোজ দেখাচ্ছি তোমাদেরকে, এবং আমি দাঁড়িয়ে রয়েছি ঠাকুরানী ঘাটের সামনে। তো আমরা এখন যেতে চলেছি নন্দ ভবনের উদ্দেশ্যে। এই সিঁড়ি পথ দিয়ে যেতে হবে নন্দ ভবনের উদ্দেশ্যে। এই হচ্ছে নন্দ ভবনের নদী পথের দিকের প্রবেশদ্বার। এই পথ ধরে তোমাদেরকে যেতে হবে নন্দ ভবনের দিকে। এখন আমি এসে গেছি নন্দ ভবনে। তো এখন আমি যাচ্ছি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তোমরা এই যে পথটা দেখছো, এই পথটা দিয়ে এগিয়ে গেলে পৌঁছে যাবে যমুনা ঘাটে। তোমরা যমুনা ঘাটে এসে পৌঁছালে যমুনা ঘাটে পথ নির্দেশ করা আছে, তোমরা নন্দ ভবন দর্শন করে নিতে পারবে। আবার তোমরা ঠাকুরানী ঘাট দিয়েও নন্দ ভবনে পৌঁছাতে পারবে এবং সাথে দর্শন করতে পারবে। এখন আমি যাচ্ছি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমার পরবর্তী গন্তব্য হচ্ছে রেমন রেতি। এখন আমি এসে গেছি রামান রেতির সামনে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে এই রমন রেতির বালিতে খেলা করতেন তার রাখাল বালকদের সাথে এবং তার দাদা বলরামের সাথে। এখন আমি এসে গেছি রমন রেতির মূল প্রবেশদ্বারের সামনে। এই হচ্ছে রমন রেতির ভেতরকার দৃশ্য। এখন আমি মূল মন্দিরে প্রবেশ করতে চলেছি। এখন আমি যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি সেই মন্দিরটি হচ্ছে শ্রী রমন বিহারী লালজির মন্দির। এই মন্দিরের ঠাকুর হচ্ছে শ্রী রমন বিহারী লালজি এবং শ্রী বিহারী লালজি।
এখন আমি যাচ্ছি রেমন রেতির সেই পবিত্র বালিতে গড়াগড়ি খেতে। এই যে তোমরা বালির পথটা দেখছো, এটাই হচ্ছে রেমন রেতির সেই পবিত্র বালি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার গোয়াল বালকেরা একসাথে খেলা করত এবং ভগবান শ্রীকৃষ্ণ এই বালিতেই গড়াগড়ি খেতেন। এই বালির বিশেষত্ব হচ্ছে যে তুমি এই বালিতে গড়াগড়ি খেলেও তোমার গায়ে কোনো বালি লাগবে না, সমস্ত বালি আপনা আপনি নিজে থেকে পড়ে যাবে। এখন রেমন রেতি দর্শন করা সম্পূর্ণ হলো। রেমন রেতির বাইরে একটি ছোট ডিয়ার পার্ক আছে, সেটা দেখে আমি চলে যাবো আমার পরবর্তী গন্তব্যে 84 খাম্বাতে। রেমন রেতি মন্দিরের চূড়া এবং এই হচ্ছে রেমন রেতি মন্দির। বেরিয়ে যাচ্ছি রেমন রেতি প্রাঙ্গণ থেকে আমার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। রেমন রেতির অপোজিটে একটি ছোট ডিয়ার পার্ক রয়েছে, তো সেই ডিয়ার পার্কটা একটু তোমাদের রেখে দেখিয়ে দিই। এর জন্য কোনো পয়সা লাগে না, ফ্রিতে দর্শন করতে পারো তোমরা। এই হচ্ছে সেই ডিয়ার পার্ক। পেছনে যে রেমন রেতির গেট দেখছো, এই রেমন রেতি কিন্তু দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি বন্ধ থাকে। রেমন রেতি দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে 84 খাম্বা। 84 খাম্বা হচ্ছে গোকুলে নন্দ মহারাজের প্রাচীন বাসস্থান। 84 খাম্বা বাংলায় 84টি স্তম্ভকে বোঝায়। 84টি স্তম্ভ 84 লক্ষ জীব প্রজাতিকে নির্দেশ করে। এই বাসভবনটি 5000 বছর আগে দেবতাদের স্থপতি ভগবান বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন। 84টি স্তম্ভের মধ্যে 80টি স্তম্ভ নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা এবং বাকি 4টি স্তম্ভ নির্মাণ করেছিলেন ব্রহ্মা। ব্রহ্মা যে 4টি স্তম্ভ নির্মাণ করেছিলেন, সেই স্তম্ভ 4টির নির্দেশ করছে সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলিযুগকে। এই 4টি স্তম্ভের মধ্যে বলরাম তার পিতা এবং মাতাকে বসিয়ে 4টি স্তম্ভ প্রদক্ষিণ করেছিলেন। তার ফলে তিনি সমগ্র বিশ্ব জগৎকে ভ্রমণ করতে পেরেছিলেন। 4টি স্তম্ভের এখানে পুজো করা হয়, এখানে বলরাম দেবের পুজো করা হয় এবং তার এখানে একটি মূর্তি রয়েছে। তো এখন আমি এসে পৌঁছে গেছি 84 খাম্বার সামনে এবং তোমাদেরকে দেখাতে চলেছি 84 খাম্বা। তোমরা দেখতে পাচ্ছ বাসুদেব দ্বার, একে 84 খাম্বা বলা হয়। চলেছি বাসুদেব ভবনের ভেতরে, যাকে 84 খাম্বা বলা হয়। আমরা প্রবেশ করতে চলেছি 84 খাম্বার মধ্যে। প্রবেশ করলাম 84 খাম্বার ভেতরে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে
84টি খাম্বা রয়েছে। গুনলে কখনো বেশি হবে বা কখনো কম হবে, কখনোই সঠিক গুনতে পারা যায় না। চুরাশি খাম্বা দেখে এখন যাচ্ছি প্রাচীন উখাল বন্ধন মন্দিরে। তো তোমাদেরকে উখাল বন্ধন দেখাবো। এই পথ ধরে তোমাদেরকে যেতে হবে উখাল বন্ধনের কাছে। শ্রীকৃষ্ণের মাখন চুরি এবং মা যশোদার উখাল দিয়ে বেঁধে রাখার পর্বটিকে উখাল বন্ধন বলা হয়। একে দামোদর লীলাও বলা হয়। ভাষায় উখাল কথার অর্থ হচ্ছে দড়ি এবং বন্ধন হচ্ছে পেট। মাখন চুরির জন্য মা যশোদা জাতাকলের দড়ি দিয়ে শ্রীকৃষ্ণকে বেঁধে রেখেছিলেন। এই ঘটনাটি উখাল বন্ধন বা দামোদর লীলা নামে পরিচিত। বয়স তখন 2 বছর 3 মাস। ভগবান শ্রীকৃষ্ণ কুবেরের 2 পুত্র নলকূপ এবং পলিগ্রীবকে অর্জুন গাছে নারদের অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন বলে এই উখাল বন্ধনকে দামোদর লীলা বলা হয়। এই পথটা হচ্ছে 84 খাম্বা দর্শনের আরেকটি পথ। তোমরা চাইলে এই পথ ধরেও 84 খাম্বা দর্শন করতে পারো। আমার 84 খাম্বা দেখা কমপ্লিট হয়ে গেল। তো 84 খাম্বা দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমার পরবর্তী গন্তব্য হচ্ছে ব্রহ্মাণ্য ঘাট। ব্রহ্মাণ্য ঘাট হলো সেই জায়গা যেখানে বালক শ্রীকৃষ্ণ কাদামাটি মুখে দিয়ে দিয়েছিল এবং মা যশোদা সেই কাদামাটি মুখ থেকে বার করার সময় শ্রীকৃষ্ণের মুখে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে দর্শন করেছিলেন। তাই সেই জায়গাটির নাম হয় ব্রহ্মাণ্য ঘাট। আমি এখন এসে গেছি ব্রহ্মাণ্ড ঘাটের সামনে। তো তোমাদেরকে ব্রহ্মাণ্ড ঘাটটা দেখিয়ে দিই। এই হচ্ছে সেই ব্রহ্মাণ্ড ঘাট। আমি এসে গেছি ব্রহ্মাণ্ড ঘাটের সামনে। তোমাদেরকে দেখাই। এই সেই ব্রহ্মাণ্ড ঘাট যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে তার বন্ধুদের সামনে খেলা করার সময় মুখে কাদামাটি দিয়ে ফেলেছিল এবং মা যশোদা সেই কাদামাটি বার করতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে তার মুখের মধ্যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে দর্শন করায়। তখন থেকে এই ঘাটটির নাম হয় ব্রহ্মাণ্ড ঘাট। আমি তোমাদেরকে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড ঘাটটাকেই দেখাচ্ছি। তোমাদেরকে সমগ্র ব্রহ্মাণ্ড ঘাটটা দেখিয়ে দিলাম। ব্রহ্মাণ্ড ঘাটে ব্রহ্মাণ্ড জিউর মন্দির রয়েছে, সেই মন্দির তোমাদেরকে দেখাবো। এখন আমি যাচ্ছি ব্রহ্মাণ্ড বিহারী জিউ মন্দিরের সামনে। ভগবান শ্রীকৃষ্ণ তার মুখে কাদামাটি দিয়েছিল বলে
এই মন্দিরের প্রসাদ হিসাবে কাদামাটির ডালা দেওয়া হয়। তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এসে গেছি ব্রহ্মাণ্ড বিহারী জিউ মন্দিরের সামনে। আর এই হচ্ছে প্রসাদ, কাদামাটিগুলি এখানে প্রসাদ হিসেবে ব্যবহার হয়। ব্রহ্মাণ্ড ঘাট দেখা কমপ্লিট হয়ে গেল। তো ব্রহ্মাণ্ড ঘাট দেখার পরে আমার পরবর্তী গন্তব্য হচ্ছে চিন্তাহরণ মহাদেব এবং চিন্তাহরণ ঘাট। বালক শ্রীকৃষ্ণের মুখে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে মা যশোদা খুব চিন্তিত হয়ে পড়েন এবং মা যশোদা ভাবতে থাকেন যে আমি বালক শ্রীকৃষ্ণের একই রূপ দেখছি। বালক শ্রীকৃষ্ণের এরূপ দেখে মা যশোদা চিন্তিত হয়ে পড়েন এবং শিব সেই চিন্তা দূর করেন। মা যশোদার অনুরোধে মহাদেব এই স্থানে অধিষ্ঠান করেন এবং এই স্থানের নাম হয় চিন্তাহরণ মহাদেব এবং এর পাশে রয়েছে চিন্তাহরণ ঘাট। আমি এসে গেছি চিন্তাহরণ ঘাট এবং চিন্তাহরণ মহাদেবের সামনে। এই হচ্ছে চিন্তাহরণ মহাদেব এবং চিন্তাহরণ ঘাটের মূল প্রবেশদ্বার। এই পথ দিয়ে তোমাদেরকে প্রবেশ করতে হবে। ব্রহ্মাণ্ড ঘাট থেকে চিন্তাহরণ ঘাটের দূরত্ব 1.5 কিলোমিটার। চিন্তাহরণ মহাদেবের মন্দির। আমি তোমাদেরকে চিন্তাহরণ মহাদেবকে দেখিয়ে দিলাম, এবার তোমাদেরকে দেখাই চিন্তাহরণ ঘাট। মহাদেবের মন্দিরের পাশে এই যে সমগ্র অঞ্চলটি, এই অঞ্চলটি চিন্তাহরণ ঘাট নামে পরিচিত। তোমরা দেখতেই পাচ্ছ চিন্তাহরণ ঘাটের সামনে আমি রয়েছি। সামনে রয়েছে যমুনা নদী। এই হচ্ছে চিন্তাহরণ ঘাট। তোমাদেরকে চিন্তাহরণ ঘাট দেখিয়ে দিলাম। তোমরা চাইলে গোকুলের যশোদা ঘাট থেকে মোটর চালিত স্টিমার ভাড়া করে তোমরা ব্রহ্মাণ্ড ঘাট এবং চিন্তাহরণ ঘাটেও আসতে পারো, অথবা তোমরা টোটো করে গাড়ি ভাড়া করে তোমরা কিন্তু এই চিন্তাহরণ ঘাট, ব্রহ্মাণ্ড ঘাট এইসব দর্শন করতে পারো। চিন্তাহরণ মহাদেব এবং চিন্তাহরণ ঘাট ছিল এই তীর্থযাত্রার শেষ স্থান। তো এখানেই গোকুল মহাতীর্থ ভ্রমণ শেষ হলো। তো এখন আমরা পার করছি যমুনা নদী। এখন আমরা যমুনা নদী ক্রস করে চলে এলাম। এখানেই আমি আমার গোকুল তীর্থ ভ্রমণ শেষ করলাম। এই সম্পূর্ণ গোকুল তীর্থ ভ্রমণ করতে অটোতে খরচা হলো 600 টাকা। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও। ট্রাভেল উইথ সূর্যের চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদেরকে পাশে থাকার অনুরোধ জানালাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টস করো। থ্যাংক ইউ।